নমস্কার, আমি দেবাশিস মৈত্র। আমার আজকের বিষয় রামকৃষ্ণ মিশন স্কুলে ক্লাস 1-এ মানে প্রথম শ্রেণীতে কিভাবে আপনার সন্তানকে আপনি ভর্তি করবেন। এটা ছেলেদের বিষয় বলছি আমি। এখানে আমার আলোচনাতে গার্লস স্কুল নেই, গার্লস স্কুলের আলোচনা আমি করছি না, শুধুমাত্র ছেলেদের স্কুলের আলোচনা করছি। যদিও রামকৃষ্ণ মিশন পরিচালিত মেয়েদের স্কুলও আছে। তো যাই হোক, শুরুতে আমি একবার বলে রাখি, যদি এই অনুষ্ঠান বুঝতে গিয়ে যদি এই আমার কথাবার্তার কোনো রকম বুঝতে অসুবিধে হয়, তাহলে 8337070688 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। সঙ্গে নাম দেবেন আর কোথা থেকে লিখছেন সেটাও দেবেন। আমি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপেই উত্তরটা দিয়ে দেবো। আসছি মূল বিষয়তে। মূল বিষয়টা হলো, যে রামকৃষ্ণ মিশন স্কুলগুলো, অধিকাংশ রামকৃষ্ণ মিশন স্কুলগুলোই গভর্নমেন্ট স্পন্সার্ড, তাই সরকারি নিয়ম অনুযায়ী লটারি একটা হয় ক্লাস 1-এ। একটা পার্সেন্টেজ অফ সিট লটারির মাধ্যমে ভর্তি করা হয়, আর বাকি সিটগুলোতে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ছাত্র ভর্তি করানো হয়। কম্পিটিটিভ পরীক্ষা মানে অ্যাডমিশন টেস্ট এখানে। তো আর একটা জিনিস শুরুতে বলে দিই, সেটা হচ্ছে যে আমি আজকে রামকৃষ্ণ মিশনের সেই স্কুলগুলোর কথাই বলছি যারা সরাসরি বেলুড় মঠের নিয়ন্ত্রণে আছে। এখানে দুটো স্কুলকে আপনারা বাদ দিয়ে দেবেন আমার আলোচনার, মানে আমি যেগুলো বলবো দুটো স্কুল তার আওতার বাইরে। এক হচ্ছে বরানগর মিশন স্কুল, আর হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন স্কুল। বরানগর মিশন স্কুল পিওরলি ইংলিশ মিডিয়াম, আর ব্যারাকপুর মিশন এটা বেলুড় মঠের অধীনে নয়। যাই হোক, মূল পর্বে আসছে আলোচনার। তো আগেই বললাম যে একটা লটারি হবে, ধরুন 25% সিট লটারিতে ফিল আপ করা হবে, বাকি 75% সিট ফিল আপ করা হবে মেধার ভিত্তিতে। তার মানে ছেলে কতটা লেখাপড়া জানে তার উপর সেটা যাচিয়ে নেওয়া হবে। এবার রিটন টেস্টে ভালো করলেই যে ভর্তি গ্যারান্টেড এমন কিন্তু নয়। রিটন টেস্ট একটা ছাঁকনির মতো, মানে এখান থেকে মেধা ছাঁকা শুরু হবে। ফাইনালি মেধাটা ছাঁকা হয় ইন্টারভিউ তো বলা যাবে না, কেননা নেহাতি একদম কচি বাচ্চা। তো সেক্ষেত্রে ভাইভা ভসি বলাই ভালো, মৌখিক পরীক্ষায়। প্রথমে আসি রিটন টেস্টের ব্যাপারে। রিটন টেস্ট মানে লিখিত পরীক্ষা হবে 3টে বিষয়ের উপরে। প্রথম বিষয় ইংরেজি, দ্বিতীয় বিষয় ম্যাথস অঙ্ক, আর 3 নম্বর বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান জিকে। কিন্তু জিকের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে জিকে অন ইন্ডিয়া অনলি, মানে শুধুমাত্র ভারতবর্ষ সম্পর্কিত সাধারণ জ্ঞান। আরেকবার বলে দিই, লিখিত পরীক্ষায় 3টে বিষয়। একটা হচ্ছে ইংরেজি, দ্বিতীয় বিষয় হচ্ছে গণিত মানে ম্যাথস, আর 3 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান। এবার এই সাধারণ জ্ঞানটা মানে বড়রা যেভাবে সাধারণ জ্ঞান বলতে বোঝে, সাধারণ জ্ঞানের তো কোনো সিলেবাস হয় না। এখানে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র ভারতবর্ষ সম্পর্কিত সাধারণ জ্ঞান। এবার দেখা যাক ইংরেজিতে কি কি থাকবে। ইংরেজিতে অ্যালফাবেটস শুরু হচ্ছে, অ্যালফাবেট দিয়ে অ্যালফাবেট থাকবে। খুব ভালো করে আপনি আপনার সন্তানকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরে, বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর শেখাবেন। এর উপরে প্রশ্ন হবে। আসছি ভাওয়েলস ও কনসোনেন্টস, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে এর সিলেবাসে আছে, অ্যাডমিশন টেস্টের সিলেবাসে আছে ভাওয়েল আর কনসোনেন্ট। আমরা জানি ভাওয়েল মানে স্বরবর্ণ, কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। বাংলায় লিখলে হবে না, মানে পরীক্ষার খাতায় বাচ্চা যদি বাংলাতে লিখে ফেলে তাহলে কিন্তু ওয়েটেজ লুজ করবে। তো ফলে লিখতে হবে ভাওয়েল কাকে বলে, কনসোন্যান্ট কাকে বলে। আর কাকে বলে মানে সংজ্ঞা লেখা যখন শেখাবেন সঙ্গে কিন্তু উদাহরণ দেবে, উদাহরণ দেওয়াটাও শেখাবেন। মানে ভাওয়েল কি
কনসোনেন্টের তো অতগুলো কনসোনেন্ট লিখতে হবে না, কনসোনেন্ট দুটো তিনটে কনসোনেন্ট লেটার লিখে দিলেই হয়ে যাবে। এবার একটা আরেক যা ধরনের প্রশ্ন হবে সেটা হচ্ছে যে ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে শব্দ গঠন। ধরে নেওয়া যাক বলা হবে দুটো, ধরে নিন তিনটে ইংরেজি শব্দ দেওয়া হলো, কোশ্চেন পেপারে থাকলো এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। এবার বলা হবে যে এই ওয়ার্ডটার মধ্যে, এই শব্দটার মধ্যে ভাওয়েলগুলিকে চিহ্নিত করো, মানে কোনগুলি ভাওয়েল সেগুলোর নিচে দাগ দাও। অথবা বলা হলো ম্যান, এই শব্দটা MAN, ম্যান, তো বলা হলো যে এই ওয়ার্ডটার মধ্যে কোন কোন লেটার কনসোনেন্ট, দাগ দাও, হতে পারে। আর কি বলা হতে পারে না, ধরুন বলা হলো ক্রো, CROW, ক্রো। ক্রো মানে কাক, আমরা সবাই জানি, বাচ্চাটাও জানে ক্রো মানে কাক, কিন্তু ওকে এমনভাবে ভাওয়েল এবং কনসোনেন্ট শেখাবেন যাতে করে ক্রো এই শব্দটার মধ্যে কোনটা ভাওয়েল, ওটা যে ভাওয়েল, কিংবা সি বা ডাব্লিউ বা আর এগুলো যে কনসোনেন্ট, এগুলো যেন প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে, এবং যেটা চিহ্নিত করতে বলা হবে, ভাওয়েলই চিহ্নিত করতে বলা হোক বা কনসোনেন্ট চিহ্নিত করতে বলা হোক, সেটা যেন তৎক্ষণাৎ সে করতে পারে। এবার আসবে আর একটা বিষয় থাকবে, ইংরেজিতে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ওয়ার্ডস উইথ লেটার্স। ওয়ার্ডস উইথ লেটার্স তার মানে কি করবে, ওয়ার্ডস উইথ লেটার্স মানে কোন লেটার্সগুলো দিয়ে করতে হবে, অনলি ভাওয়েলস। বলা হবে যে ধরুন প্রশ্নে বলা হলো ই দিয়ে একটি শব্দ লেখো, কিংবা বলা হলো ও দিয়ে একটি শব্দ লেখো, কিংবা বলা হলো ইউ দিয়ে একটি শব্দ লেখো। কাজেই বাচ্চাকে যখন প্রিপেয়ার করবেন তখন প্রত্যেকটা ভাওয়েল দিয়ে, ভাওয়েল তো মাত্র 5টা, এই 5টা ভাওয়েল দিয়ে অন্তত 3টে করে শব্দ ওকে ওর মাথার মধ্যে ঢুকিয়ে দেবেন, যাতে করে যদি বলে যে ইউ দিয়ে একটি শব্দ লেখো, ওর যাতে কোনো অসুবিধে না হয় পরীক্ষা হলে। এটা একটু কেয়ারফুলি শেখাবেন ওকে। এরপর ধরুন আরেকটা প্রশ্ন, আরেক ধরনের প্রশ্ন হবে, সেটা হচ্ছে রাইমিং ওয়ার্ডস। রাইমিং ওয়ার্ডস কাকে বলে আমরা জানি, রাইমিং ওয়ার্ডস হচ্ছে অন্তমিলযুক্ত শব্দ। এই রাইমিং ওয়ার্ডসে প্রশ্ন হবে কীরকম, হয়তো বলা হলো একটা শব্দ দিয়ে দেওয়া হলো, উদাহরণটা পরে দিচ্ছি, একটা শব্দ দিয়ে দেওয়া হলো, বললো এর দুটো অথবা একটা রাইমিং ওয়ার্ড লেখো। কি বলা হলো, যে ধরুন বলে দিল রিং, একটি রাইমিং ওয়ার্ড লেখো যদি বলে, তাহলে সিং একটা রাইমিং ওয়ার্ড হলো। আর একটা রাইমিং ওয়ার্ড কি, রিংয়ের কিং, তাহলে RING রিং, SING সিং, KING কিং। তার মানে এই তিনটেই হচ্ছে রাইমিং ওয়ার্ড, কিন্তু যেটা দেবে, যদি বলে একটা, তাহলে প্রশ্নটার পাশে একটা রাইমিং ওয়ার্ড লিখতে হবে, যদি বলে দুটো, তাহলে প্রশ্নটার পাশে দুটো রাইমিং ওয়ার্ড লিখতে হবে। আরও কতগুলো উদাহরণ দিচ্ছি রাইমিং ওয়ার্ডের, যেমন ধরে নেওয়া যাক DOWN, ডাউন। ডাউনের রাইমিং ওয়ার্ড হচ্ছে টাউন, TOWN, টাউন। কিংবা MAT, ম্যাট, ম্যাট মানে মাদুর, বাচ্চাটাও জানে। এবার ম্যাটের রাইমিং ওয়ার্ড কি, আমি দুটো রাইমিং ওয়ার্ড বলছি, একটা হচ্ছে হ্যাট, আর একটা হচ্ছে র্যাট, আর একটা হতে পারে ক্যাট। এগুলো সব ম্যাটের রাইমিং ওয়ার্ড। আবার ধরুন বাচ্চাটা জানে যে হাতের ইংরেজি হচ্ছে হ্যান্ড, এবার প্রশ্নে এলো যে হ্যান্ডের দুটি রাইমিং ওয়ার্ড লেখো, তাহলে কি লিখতে হবে, SAND স্যান্ড, BAND ব্যান্ড। হ্যান্ডের এই দুটো রাইমিং ওয়ার্ড হলো। তাহলে রাইমিং ওয়ার্ডস ঠিক এইভাবে শেখাবেন বাচ্চাকে। আর একটা আসে, সেটা হচ্ছে নেম অ্যান্ড স্পেলিং অফ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড কালার্স। এটা ইংরেজির সিলেবাসের মধ্যে আছে, ওদের অ্যাডমিশন টেস্টে থাকবে এর উপর প্রশ্ন। তাহলে কতগুলো ফ্রুটস শেখাবেন যে ফ্রুটগুলোর বানান একটু কঠিন। আমি উদাহরণ দিচ্ছি, ধরে নেওয়া যাক গ্রেপস, GRAPES, খুব ভালো করে শেখাবেন এগুলো। ধরে নেওয়া যাক অরেঞ্জ, গ্রেপ একটা বাচ্চার খুব পরিচিত ফল, অপরিচিত ফলের বানান কিন্তু লিখতে দেবে না, এটাকে
প্রথমেই মাথায় নিয়ে নিন। অপরিচিত কোনো ফলের বা অপরিচিত কোনো সবজির অথবা অপরিচিত কোনো রঙের বানান পরীক্ষায় আসবে না। কাজেই যা কিছু বানান লিখতে দিক পুরোটাই হবে পরিচিত ফল, পরিচিত সবজি, পরিচিত রঙের ওপরে। তাহলে পরিচিত কয়েকটা ফলের উদাহরণ দিচ্ছি। যেমন ধরে নেওয়া যাক কমলা লেবু। বাচ্চা জানে কমলা লেবুর ইংরেজিটাও জানে, অরেঞ্জ। ওকে ভালো করে বুঝিয়ে দিন, ORANGE, অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু। যেমন ধরুন গ্রেপস, আঙুর। বাচ্চা জানে যে এটা আঙুর, কিন্তু বাচ্চাকে ভালো করে শেখান আঙুরের ইংরেজি হলো গ্রেপস। বানানটাও খুব ভালো করে শেখাবেন, যেহেতু বানানগুলো একটু কঠিন, একটু বড়, তাই ওর মাথার মধ্যে একদম গেঁথে দিন বানানগুলোকে, GRAPES। আপেল প্রায় সব বাচ্চার প্রিয় ফল, একটা রোজই বাড়িতে দেখে একটা বাচ্চা আপেল। ও আপেল বিষয়টা বোঝে, আপেল যে খেতে হয় সেটাও ও জানে, কিন্তু বানানটা তো ওকে শিখিয়ে দিতে হবে ভালো করে, APPLA। যেমন ধরুন আনারস। আনারসের সময় সব বাড়িতেই কম বেশি আনারস আসে, বাচ্চাও আনারস খেতে ভালোবাসে। তো ও জানে বাংলায় এই ফলটার নাম আনারস। বানানটা একটু কঠিনের ইংরেজির, তো এর ইংরেজিটা ওকে শেখাতে হবে। পাইনঅ্যাপল মানে আনারস, PINEAPPLA, পাইনঅ্যাপল। যেমন ধরুন চেরি। বাচ্চা চেরি ফলও চেনে, দেখেছে তো বাড়িতে, তো ও বাংলায় বলে দেবে লাল রঙের এই ফলটা হচ্ছে চেরি, কিন্তু বানানটা তো সে জানে না। বানানটা শেখাবার দায়িত্ব তো আপনার, CHERRY। এই গেল ফলের দিকটা। এবার আসি কিছু পরিচিত সবজি। যেমন একটা বাচ্চা বাড়িতে টমেটো দেখে, আমরা চালু কথায় বলি টমেটো, কিন্তু ইংরেজি উচ্চারণ ওটা টোম্যাটো। যদি আপনি ইংরেজি উচ্চারণ অনুযায়ী ওকে বানানটা শেখান, আপনি যদি ওই যে কোনো জিনিসেরই পার্টিকুলার যা উচ্চারণ কোনো একটা বস্তুর, সেই উচ্চারণটা যদি সঠিকভাবে করেন, তাহলে দেখবেন বানান অনেক কম ভুল হচ্ছে, মানে বানানটা অনেক শুদ্ধতার দিকে এগিয়ে যাচ্ছে। যেমন ধরুন আমরা মুখে বলি টমেটো, তো ওকে শেখাতে হবে, বাচ্চাকে শেখাতে হবে টমেটো মুখে বললেও টমেটোর নাম কিন্তু টমেটো নয়, টমেটোর নাম টোম্যাটো। আপনি যদি ওকে টোম্যাটো শেখান, তাহলে ও কিন্তু সিলেবল ভাগ করে হলেও বানানটা করবার চেষ্টা করবে, TOMATO, টোম্যাটো। তো টোম্যাটোর বানানটা শেখাবেন। বাচ্চা রোজ বাড়িতে পেঁয়াজ দেখে। পেঁয়াজ যখন বাচ্চা জিজ্ঞেস করছে তার বাবাকে বা মাকে যে পেঁয়াজের ইংরেজি কি, মা বাবা বলছে অনিয়ন, বলছে, ও বলছেন না কিন্তু তো ওকে যদি আপনি অনিয়ন শেখান, বাচ্চার মাথায় কিন্তু আপনি যদি ওর কানের কাছে অনিয়ন মানে পেঁয়াজ শেখান, তাহলে বাচ্চা একটা জিনিস বুঝতে পারবে যে অনিয়ন বানানের শুরুটা হবে ও, তার মানে ইংরেজির ও। তো অনিয়ন বানানটা শেখাবেন। যেমন ধরুন বাচ্চা রসুন চেনে, গার্লিক শেখাবেন, GARLIC। বাচ্চা রোজ বাড়িতে আলু দেখে, পোট্যাটো শেখাবেন। আমরা মুখে কি বলি আলুর ইংরেজি পটেটো, আমরা এটা আমাদের কথ্য ভাষা পটেটোটা। কিন্তু পটেটো যদি আপনি বাচ্চাকে শেখান, ওর মাথায় যদি পটেটো শব্দটা ঢুকে যায়, তাহলে ও অবভিয়াসলি বানান ভুল করবে। ও কি লিখবে? PO, POTETO, বানান ভুল হয়ে গেল। ওকে তাহলে কি শেখাতে হবে? ওকে শেখাতে হবে পোট্যাটো। কিভাবে? ওকে যদি পোট্যাটো মাথার মধ্যে ঢোকান, তাহলে ও শিখবে PO, ও কিন্তু একটা আন্দাজ করে নেবে, PO, TETO, পোট্যাটো। যেমন ধরুন গরমকালে, এখন তো সারা বছরই পাওয়া যায়, গরমকালে আমরা শশা খাই। শশা একটা পরিচিত সবজি আমাদের। শশার বানানটাও, ইংরেজিটাও একটু অন্যরকম, বানানটা আরও একটু বড় বানান। শশার ইংরেজি হচ্ছে কিউকাম্বার। বাচ্চাকে কিভাবে শেখাবেন? বাচ্চাকে শেখাবেন CU, কাম, CUM, কাম, বার, BER, বার। এইভাবে ভেঙে ভেঙে যদি বাচ্চাকে আপনি বানান শেখান, বাচ্চার ভুল হবে না। এবার আসি কালার্সে, রং। একটা বাচ্চা তার বাড়িতে
নানান রকম রং দেখে। সে একরকম রঙের পোশাক পরে, জামা পরে, একরকম রঙের প্যান্ট পরে, তার বাড়িতে ধরুন ছাদের রং একরকম, দেওয়ালের রং একরকম, যাই হোক। তা এই রং যে ব্যাপারগুলো, রঙের ইংরেজি যখন শেখাবেন তখন খুব কমন রঙগুলো ওকে শেখাবেন। যেমন ধরুন সাদা, কালো, মানে হোয়াইট, ব্ল্যাক, লাল, রেড, সোজা বানান, ব্লু, BLUE, ব্লু। ব্লু শেখাতে গিয়ে কখনো কিন্তু দেখবেন কথ্য ভাষায় অনেকে, মুখের ভাষায় আর কি, অনেকে ব্লুকে বুলু উচ্চারণ করে। কাজেই আপনি যদি আপনার বাচ্চার সামনে এই ব্লুয়ের উচ্চারণ বুলু করেন, তাহলে বাচ্চা কিন্তু শিখে যাবে BULU। কাজেই আপনি নিজে কখনো ভুল উচ্চারণ করবেন না, আপনি ব্লু সঠিক উচ্চারণ করুন। বাচ্চাকে শেখান যে ব্লু যদি হয় তাহলে BLUE, ব্লু। আর কি কালার শেখাবেন? শেখাবেন অরেঞ্জ তো আগেই ফলের জায়গায় শিখেছে। গ্রিন শেখাবেন, ভায়োলেট কালার এটা শেখাবেন, আর শেখাবেন পার্পল। এই কালারগুলোর বানান ওর মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে দিন। আর একটা জিনিস আসে ইংরেজিতে, সেটা হচ্ছে অপোজিটস। বড়দের ক্ষেত্রে হলে বলা হতো অ্যান্টোনিমস, বাচ্চারা অ্যান্টোনিম বুঝবে না, ওরা অপোজিট বোঝে, মানে বিপরীতার্থক শব্দ। বাংলায় হচ্ছে বিপরীতার্থক শব্দ। ওকে কতগুলো কমন জিনিসের বিপরীতার্থক শব্দ শেখাবেন। যেমন ধরুন মোটা সরু, বাংলার সঙ্গে সঙ্গে যদি শেখান তাহলে ওর বুঝতে সুবিধা হবে। ফ্যাট, থিন, ফার, দূরে, নিয়ার, কাছে, বিগ, স্মল, কোল্ড, হট। তারপরে ধরুন টল, লম্বা, বেটে, শর্ট, অ্যাবাব, আন্ডার। এই আন্ডারকে অনেকে অন বলে থাকে, আন্ডারের অপোজিট অন লিখে থাকেন, এটা একটা মানে কমন ভুল। এই ভুলটা করবেন না কখনো। সেটা হচ্ছে আন্ডার শব্দটার অপোজিট ওয়ার্ড কিন্তু সবসময় অ্যাবাব। ইন, আউট, এইগুলোকে ভালো করে শেখাবেন। আর কি শেখাবেন? আর শেখাবেন নেমস অফ মান্থস, নেমস অফ সিজন। নেমস অফ মান্থসের ক্ষেত্রে আপনি যেগুলো বড় বড়, যেমন ধরুন জানুয়ারি শেখাবেন, ডিসেম্বর শেখাবেন, নভেম্বর শেখাবেন, আবার মার্চটাও শেখাবেন, ফেব্রুয়ারি বানান শেখাবেন। এই বানানগুলোর মধ্যে একটু জটিলতা আছে, যে মনে রাখবেন এটা যেহেতু বাছাই পরীক্ষা, তাই খুব সহজ বানান কিন্তু আসবে না, একটু জটিল বানানগুলো আসবে, যেখানে যে বানানগুলো লিখতে গিয়ে বাচ্চা ঘাবড়ে যাবে। প্রশ্ন কিন্তু সেরকম হবে, মানে ব্রেন টুইস্টিং কোয়েশ্চেন হবে। বাচ্চা জানে, কিন্তু প্রশ্নপত্র দেখে ওর হয়তো মাথাটা গুলিয়ে যাবে। কাজেই ব্রেন টুইস্টিং যাতে আপনার বাচ্চার কাছে না হয়, সেই রকম বড় বড় বানানগুলো শেখাবেন। আর কি প্রশ্ন হবে হচ্ছে নেমস অফ সিজনস, ঋতুর নাম। 3টে ঋতুর নাম শেখাবেন, তাহলেই যথেষ্ট। বাদ বাকি অটাম ও এইসব শেখাতেই হবে না, ডিউই এসব শেখাতে হবে না, এসব বড় হলে শিখবে। 3টে মেন সিজনের নাম ওকে শেখাবেন, তাহলেই কাজ চলে যাবে। উইন্টার, সামার আর মনসুন। উইন্টার মানে শীতকাল, সামার মানে গ্রীষ্মকাল, মনসুন মানে বর্ষাকাল। এই 3টে ঋতু আমরা আমাদের প্রকৃতিতে স্পষ্টভাবে দেখতে পাই। কাজে এই 3টে ঋতুর নাম শেখাবেন, তাহলেই কাজ হবে। আর কি আসবে পরীক্ষায়? নেমস অফ ডেজ অফ দ্য উইক, মানে সপ্তাহের 7 দিনের নাম শেখাবেন। তার মধ্যে বিশেষ করে জোর দেবেন স্যাটারডে, থার্সডে, টিউসডে, সানডে, এই বানানগুলোর উপরে। আবার বলছি, স্যাটারডে, থার্সডে, টিউসডে, সানডে, এর বানানগুলোর উপরে জোর দেবেন। আর ইংরেজি সিলেবাসে আছে রিডিং স্কিল। রিডিং স্কিল থেকে প্রশ্ন আসার কথা হচ্ছে কম্প্রিহেনশন, কিন্তু একদম ক্লাস 1-এর, একদম টেন্ডার এজের বাচ্চা সম্ভবত কম্প্রিহেনশন আসবে না। তাহলে রিডিং স্কিলটা করাবেন কেন? রিডিং স্কিল করাবেন এই জন্যই, এটা ভাইভা ভসিতে প্রশ্ন হবে, মৌখিক পরীক্ষায় প্রশ্ন হবে। সেখানে কি জিজ্ঞেস করবে না, সেখানে আপনার বাচ্চা মোটামুটি রিডিংটা পড়তে পারে কিনা সেটা কিন্তু যাচিয়ে নেবে পরীক্ষকেরা। এবার আসি অঙ্কের বিষয়। অঙ্কের ক্ষেত্রে 1 to 100 কাউন্টিং, মানে সংখ্যায় 1 থেকে 100 গুনতে হবে। স্পেলিং অফ নাম্বারস, সংখ্যার বানান লিখতে হবে। সংখ্যার বানান কিন্তু 100 অবধি শেখাবেন না, এখন দরকার নেই।
সিলেবাস হচ্ছে 1 to 10 ম্যাক্সিমাম, 1 থেকে 1 to 10 এই বানান শেখাবেন, সে তাতেই হয়ে যাবে। তার মধ্যে বিশেষ করে শেখাবেন 3, 8, 4, 9, 5, 7, 8 এই সংখ্যাগুলোর বানান শেখাবেন ভালো করে। আবার বলি 3, 8, 4, 9, 5, 7, 8 এই সংখ্যাগুলোর বানান ভালো করে বাচ্চাকে শিখিয়ে দেবেন। আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে নাম্বার সিকোয়েন্স। নাম্বার সিকোয়েন্স মানে হচ্ছে আগের সংখ্যা কি হবে, পরের সংখ্যা কি হবে, মাঝখানটায় কোন সংখ্যা বসবে। আবার বলছি, আগের সংখ্যা কি হবে, একটা সংখ্যা দিয়ে দেবে, বলবে তার আগের জায়গাটায় ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হবে জায়গাটা, বলবে আগের সংখ্যাটা লেখো। পরের সংখ্যা কি হবে, নাম্বার সিকোয়েন্স, একটা সংখ্যা দিয়ে দেবে, বলবে তার পরবর্তী সংখ্যাটা লেখো। আর কি হবে, ইন বিটুইন মানে সামনের আর পেছনের সংখ্যা দিয়ে দেবে, মাঝখানের জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে বলবে মাঝের সংখ্যাটা কি হবে। একে সিকোয়েন্স বলে। এটা শেখাবেন কিরকম, ধরে নেওয়া যাক 15, 16, 17, 15, 16, 17 লেখা আছে, 15, 16, 17 এটাই তো, এই সিকোয়েন্সটাই আমরা জানি। এবার 16 আর 17 কোশ্চেনে দেওয়া আছে, লেফট সাইডে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, কি হবে 15, এটা শেখাবেন এইভাবে। যেমন ধরুন 17, 18, ড্যাশ 19 লিখতে হবে, শেখাবেন। সিকোয়েন্সটা কিন্তু ভালো করে শেখাবেন, তার কারণ সিকোয়েন্সের উপর প্রশ্ন হবেই হবে। আবার ধরুন 8, ড্যাশ 10, তার মানে ইন বিটুইন সিকোয়েন্সে কি শেখাবেন, ওখানে 9 হবে। সে আবার বলছি, সিকোয়েন্সটা ভালো করে শেখাবেন। সিকোয়েন্সটা যদি ভালো করে শেখান তাহলে বাচ্চা সিকোয়েন্স শিখে যাবে। আর কি আসবে, সিঙ্গেল ডিজিট অ্যাডিশন আর সাবট্রাকশন। মানে সিঙ্গেল ডিজিট অ্যাডিশন সাবট্রাকশন মানে কি, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ, এটা আমরা বড়রা জানি। এবার এই যে যোগ শেখাবেন, যোগ কি করে শেখাবেন, ওপর নিচও শেখাবেন, আবার পাশাপাশিও যোগ শেখাবেন। যেমন ধরুন সিঙ্গেল ডিজিট মানে এক সংখ্যার যোগ বিয়োগ হবে। যেমন ধরুন 5, তার নিচে থাকলো 8, প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে 8 আর 5 এটার যোগ, ওপর নিচ। আবার ধরুন পাশাপাশি বসানো হলো 3 + 9, আঙুল গুনে গুনে শেখাবেন যোগ করতে বাচ্চা। এই প্রশ্নতে ও সাকসেসফুল হয়ে যাবে। সব সময় চেষ্টা করবেন আঙুল গুনে বা কর গুনে অঙ্ক শেখাতে। আর কি আসে, আর আসে হচ্ছে বেসিক শেপস। কতগুলো শেপ আমি বলে যাচ্ছি, এই শেপগুলো একদম বাচ্চাকে ভালো করে শেখান। যেমন ধরুন স্কোয়ার কাকে বলে শেখাতে হবে না, কোনটা স্কোয়ার। যেমন ধরুন রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, কোনটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল কাকে বলে শেখাতে হবে না। আবার বলছি, সংজ্ঞা শেখাবেন না, শুধুমাত্র কোন ছবিটা স্কোয়ার বর্গাকার, কোনটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, কোনটা সার্কেল, কোনটা স্টার তারা কোনটা, আর কোনটা ডায়মন্ড। আমরা বড়রাও অনেকে কোন শেপটাকে ডায়মন্ড শেপ বলে এটা আমরা জানি না, অনেকেই জানি না। বাচ্চাকে যখন ডায়মন্ড শেপ শেখাবেন তখন দোকান থেকে এক বাক্স তাস কিনে আনবেন, সেই তাস কিনে এনে ডায়মন্ডসটা শেখাবেন। ডায়মন্ডসের শেপ কীরকম, বরফির মতো। তাসের যে বরফির মতো ফোঁটা আছে সেটাই হচ্ছে ডায়মন্ড। এই শেপটা শেখাবেন বাচ্চাকে তাস দেখিয়ে, তাহলেই বাচ্চা বুঝতে পারবে। আর কি আছে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই যে সিঙ্গেল ডিজিট অ্যাডিশন এবং সাবট্রাকশন, যোগ এবং বিয়োগ, এটা শেখাবার আগে একটা বেসিক জিনিস বাচ্চার মাথায় ঢুকিয়ে দেবেন। কীরকম না, যদি নতুন করে তোমার হাতে কিছু আসে তাহলে সেটা যোগ, আর যদি তোমার হাত থেকে কিছু চলে যায় সেটা হচ্ছে বিয়োগ। এই বেসিক জিনিসটা বাচ্চার মাথায় ঢুকিয়ে দেবে। কোনো কিছু চলে গেলে তাকে বলে বিয়োগ, সাবট্রাকশন। কীরকম, তোমার কাছে 3টে পেন্সিল আছে, তোমার বোন তোমার 3টে পেন্সিল থেকে একটা পেন্সিল নিয়ে নিল, তোমার কাছে কটা পেন্সিল থাকলো, 2টো। এইভাবে শেখান যোগ বিয়োগ, ও যোগ বিয়োগে কোনোদিন ভুল করবে না। বেসিক শেপ শেখাবেন ভালো করে, যেগুলো বলে দিলাম, স্কোয়ার শেখাবেন, রেক্ট্যাঙ্গেল শেখাবেন, সার্কেল শেখাবেন, স্টার শেখাবেন, ডায়মন্ড শেখাবেন।
ডায়মন্ড শেপটা শেখানোর সময়তে দোকান থেকে এক বান্ডিল তাস কিনে নেবেন, তাসের যে বরফির মতো আকার যেটা, সেটাকে ডায়মন্ড বলে, সেই এটাকে ভালো করে দেখিয়ে দেবেন। এইবার আর একটা কি আছে, প্যাটার্নস। প্যাটার্নস সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তার কারণ কাগজের দোকানে মানে বই খাতার দোকানে প্যাটার্ন শিট কিনতে পাওয়া যায়। প্যাটার্ন শিট কিনে বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে, ছবি দেখিয়ে দেখিয়ে প্যাটার্ন শেখাবেন, এমন কিচ্ছু জটিল বিষয় না, বাচ্চা ধরে ফেলবে প্যাটার্ন শিট দেখে। এইবার আরেকটা যেটা আছে সেটা একটু জটিল বিষয়, সেটা হচ্ছে নাম্বার কম্প্যারিজন। নাম্বার কম্প্যারিজনে 3টে জিনিস শিখতে হবে, মানে সংখ্যার তুলনা। সংখ্যার তুলনায় 3টে জিনিস শিখতে হবে। সংখ্যার তুলনায় 3টে জিনিস শিখতে হবে। একটা হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি গ্রেটার দ্যান, মানে বড়, যেটা লেসার দ্যান মানে ছোট, আর যেটা ইকুয়ালস টু মানে সমান সমান। এইবার গ্রেটার দ্যান, লেসার দ্যান কোন চিহ্ন, এই চিহ্নটা শেখাতে কিন্তু একটু কালঘাম ছুটবে প্রথম দিকে। একটা থিওরি বলে দিচ্ছি। সমান সমান তো বুঝে যাবে, ইকুয়ালস টু চিহ্ন খুব ইজি চিহ্ন, এটা বাচ্চা বুঝে যাবে। এবার ধরুন গ্রেটার দ্যান আর লেসার দ্যান, এটা কি করে শেখাবেন? আপনি বাচ্চাকে এরকম বলবেন, ধরো একটা পাখি, পাখির ঠোঁটটা সামনের দিকে আছে, তার মানে যদি ঠোঁটের মতো আকারের কোনো রেখা সামনের দিকে দেখাও, তাহলে তার পাশের সংখ্যাটি হচ্ছে গ্রেটার দ্যান মানে বড় সংখ্যা। এবার পাখিটা ঠিক উল্টো দিকে ঘুরে গেল। পাখিটা উল্টো দিকে ঘুরে গেলে কি হবে? বড় পাখির ঠোঁটের চুচলো অংশটা কোন দিকে? বাঁ দিকে চলে এলো। তাহলে এই বাঁ দিকে যে সংখ্যাটা আছে থাকবে সেটা হবে ছোট সংখ্যা, বাকিটা বড় সংখ্যা। আর সমান সমান তো সমান সমান। যেমন ধরুন 5 গ্রেটার দ্যান 6, তার মানে কোনটা বড়? এই চিহ্নটা থাকলো এই রকম, মানে ঠোঁট আঁকলাম আমি একটা পাখির এই রকম করে, বাঁ দিকে 5, ডান দিকে 6। পাখির ঠোঁট দেখাচ্ছে 6-এর দিকে ডান হাতে আমার, তাহলে 6টা বড়। আবার এই রকম দেখাচ্ছি, এদিকে ধরুন 4, এদিকে ধরুন 7। পাখি এবার মুখ ঘোরালো, পাখির ঠোঁটটা এবার এই দিকে হলো, এই আবার দেখুন শেপটা এই শেপ হলো, মানে জাস্ট পাখি তার মুখটা ঘোরালো। এবার এদিকে আছে 4, এদিকে আছে ডান দিকে আছে 7, তাহলে বাঁ হাতের সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যা, লেসার দ্যান চিহ্ন ওটা, আর ইকুয়ালস টু হচ্ছে সমান সমান চিহ্ন। 3 দুটো দাঁড়ি 3, মানে 3 সমান সমান 3। এই চিহ্নটা একটু ভালো করে শেখাবেন। এইরকম এইভাবে যদি অঙ্কটা শেখাতে পারেন, অঙ্কের সিলেবাস কাভার আপ হয়ে যাবে এবং বাচ্চাটাও মানে ওই পরীক্ষায় বসার জন্য উপযুক্ত হয়ে উঠবে, অঙ্কটা ভালোই করতে পারবে। এবার আসি জিকে অ্যাবাউট ইন্ডিয়া। শুরুতেই বলেছিলাম যে ভারতবর্ষ সম্পর্কিত জিকে থাকবে। এবার ভারতবর্ষ সম্পর্কিত জিকে আমি কতগুলো প্রশ্ন উত্তর আলোচনা করছি, খুব ভালো করে আপনারা শুনে নিন, কাজে লাগবে আপনাদের। যেমন ধরুন প্রশ্ন হবে আমরা কোন দেশে বাস করি? ভারতবর্ষ কখনো লেখা হবে না, আমরা মুখে বলি ভারতবর্ষ, দেশটার নাম ভারতবর্ষ নয়। ইংরেজিতে দেশটার নাম ইন্ডিয়া, বাংলায় দেশটার নাম ভারত। বাংলায় কিন্তু দেশটার নাম ভারত, একদম এটা মাথায় নিয়ে নিন। ভারতবর্ষ লেখাবেন না, ভুল হবে। তারপরে একটা প্রশ্ন আসবে, এটি ভারত কোন মহাদেশে অবস্থিত? উত্তর এশিয়া মহাদেশে অবস্থিত। এবার একটা ব্রেন টুইস্টিং প্রশ্ন করবে, সেটা হচ্ছে যে আমাদের দেশ অর্থাৎ ভারত কোন ছায়াপথে অবস্থিত? এইটা তো পড়াননি আপনি বাচ্চাকে। কি হবে? কোন ছায়াপথে অবস্থিত ভারত? আকাশগঙ্গা লিখে নিন, মানে মাথায় নিয়ে নিন, সেটা হচ্ছে আকাশগঙ্গা নামে একটা ছায়াপথ, সেই ছায়াপথে অবস্থিত হচ্ছে ভারতবর্ষ। ভারত কখনো ভারতবর্ষ শেখাবেন না, ভারতবর্ষ আমরা মুখে বলি। এবার আসা যাক, এবার ভারত নিয়ে কারেন্ট অ্যাফেয়ার কি হবে? প্রশ্ন হলো ভারতের প্রধানমন্ত্রীকে। আমরা জানি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু আপনি বাচ্চাকে কিভাবে প্র্যাকটিস করাবেন? বাচ্চাকে শেখাবেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদীর পুরো নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী, কিন্তু যেহেতু তিনি সম্মানীয় তাই তার আগে শ্রী লেখাটা শেখাবেন।
এইগুলো কিন্তু রামকৃষ্ণ মিশনের স্কুলগুলোতে দেখা হয়। তারপরেই এলো ধরুন আমাদের রাষ্ট্রপতিকে রামনাথ কোবিন্দ আপনি শিখিয়েছেন, এইভাবে শেখাবেন না, ওকে লিখতে শেখান শ্রী রামনাথ কোবিন্দ। শ্রী রামনাথ কোবিন্দ হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। এবার ধরুন প্রশ্ন এলো, ভারতের একমাত্র বাঙালি রাষ্ট্রপতির নাম লেখো। ভারতের একমাত্র বাঙালি রাষ্ট্রপতির নাম লেখো। তিনি ছিলেন, আমরা বড়রা জানি, প্রণব মুখোপাধ্যায় ছিলেন, কিন্তু তিনি তো সম্প্রতি প্রয়াত হয়েছেন। কাজেই তাকে শেখাবেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায় লিখতে। মানে প্রণব মুখোপাধ্যায় লিখলে কিন্তু ওয়েটেজ মাইনাসের দিকে যাবে, কাটা হবে। প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, এইভাবে কিন্তু বাচ্চাকে উত্তর লিখতে শেখাবেন। তারপরে ধরুন প্রশ্ন আসবে জাতির জনক কাকে বলে, মহাত্মা গান্ধী, এগুলো শেখাবেন। আমাদের জাতীয় পশু বাঘ, জাতীয় ফল আম, জাতীয় পাখি ময়ূর, এগুলো তো বাচ্চা জানেই, এগুলো বাচ্চাকে তো শেখাতেই হবে। জাতীয় খেলা হকি, জাতীয় সঙ্গীত, আমরা জাতীয় সঙ্গীত আর জাতীয় মন্ত্র এই দুটো নিয়ে একটু সমস্যায় পড়ি। জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় মন্ত্র কি? জাতীয় মন্ত্র হচ্ছে বন্দে মাতরম, কে লিখেছেন? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লেখকের নাম মানে কবির নামটাও কিন্তু শিখিয়ে দেবেন বাচ্চাকে, বলা যায় না, এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা, মানে ছাঁটাই পরীক্ষা। কাজেই এইগুলো একটু ভালো করে শেখাবেন। আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত তো রবীন্দ্রনাথের লেখা, জনগণ মন অধিনায়ক জয় হয়ে। রবীন্দ্রনাথ আর কোন দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন? উত্তরটা হচ্ছে বাংলাদেশ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এগুলো, এই যে জিকের যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু ভাইভা ভসির ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। ভাইভার ক্ষেত্রে স্পেশালি শেখাবেন। ভাইভা কিন্তু শুরুতেই হচ্ছে না, লিখিত পরীক্ষায় সফল হলে তবে মৌখিক পরীক্ষা, ওটা হচ্ছে চূড়ান্ত বাছাই পর্ব। মৌখিক পরীক্ষার জন্য শেখাবেন নিজের নাম, বাবার নাম, মায়ের নামও শেখাবেন, ঠিকানা শেখাবেন। ঠিকানার সিকোয়েন্সটা কিন্তু ঠিক করে শেখাবেন। প্রথমে বাড়ির নাম যদি থাকে, তারপরে হচ্ছে বাড়ির রাস্তার নাম, এটা শেখাবেন, তারপরে পোস্ট অফিস, এইভাবে এই সিকোয়েন্সে শেখাবেন। তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, এই সিকোয়েন্সে আপনার ঠিকানা লেখা শেখাবেন। বাবার পেশা কি, বাবা কি করেন সেটা শেখাবেন। এবার সম্পর্ক, রিলেশনস, কাকা কাকে বলে, পিসি কাকে বলে, ঠিক আছে, মামিমা কাকে বলে, এইগুলো শেখাবেন, এইগুলো জানাতে হবে। আর জানবেন কি, আর দুটো তিনটে বাংলা ছড়া এবং ইংরেজি রাইম, দুটো তিনটে বাংলা ছড়া এবং ইংরেজি রাইম, এইগুলো বাচ্চাকে মুখস্থ করিয়ে রাখবেন। আর কার্টসি শেখাতে হবে। যেমন ধরুন, এটা কিন্তু ভাইভা ভসির ক্ষেত্রে ভীষণভাবে জরুরি, সেটা হচ্ছে সৌজন্যবোধ। এটা রামকৃষ্ণ মিশন স্কুল, এখানে বাচ্চা ভর্তি হলে তাকে আইসি বলে একটা সাবজেক্ট আছে, ইন্ডিয়ান কালচার। একটু বড় হলে তাকে ইন্ডিয়ান কালচার পড়তে হবে, মানে ভারতীয় সংস্কৃতি পড়তে হবে। কাজেই শুরু থেকেই কিন্তু কার্টসি ভীষণ জরুরি। কি করবে? বাচ্চা ঢোকার সময়, ভাইভাতে ঢোকার সময় ঢুকে নমস্কার করবে, বেরোবার সময় নমস্কার করবেন যিনি মৌখিক পরীক্ষা নেবেন তাকে। যতক্ষণ পর্যন্ত পরীক্ষক তাকে না চেয়ারে বসতে বলছে ততক্ষণ পর্যন্ত চেয়ারে বেরোবে না। আর একটা জিনিস করা হয় রামকৃষ্ণ মিশনের ভাইভার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার বাচ্চা পরীক্ষা দিতে গেল, উল্টো দিকে এক্সামিনার বসে আছেন, নিশ্চয়ই তিনি কোনো মহারাজ হবেন। তা সেই মহারাজ না আপনার বাচ্চার সামনে টেবিলের ওপরে এক গাদা চকলেট দিয়ে দেবেন। আসলে চকলেটটা, ওই চকলেটের থেকে একটা চকলেট আপনার বাচ্চা পাবে, এটা একদম নিশ্চিত। কিন্তু কি করতে হবে? ওকে শেখাবেন যে ওই চকলেট যতক্ষণ পর্যন্ত ওই পরীক্ষক বা মহারাজ তাকে না নিতে বলছেন অথবা নিজে হাতে করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সে ওই চকলেটের দিকে তাকাবে না। বাচ্চারা কি করে? ওই চকলেট দেখে শুরুতেই হাতটা বাড়িয়ে দিয়ে একটা চকলেট নিয়ে নেয়, কি এক মুঠো চকলেট নিয়ে নেয়। এটা কিন্তু আউট অফ কার্টসি, এটা সৌজন্য বিরোধী একটা আচরণ আর কি। এইটা কিন্তু নেগেটিভ মার্কিংয়ের দিকে চলে যাবে।
মোটামুটি এইভাবে তৈরি করান। আশা করি আপনার সন্তান সফল হবে। আপনার সন্তান যদি সফল হয় তাহলে, এবং আমার টিপস যদি কোনো কাজে আপনাদের লাগে, এই ইনফরমেশান, আমার দেওয়া ইনফরমেশান যদি আপনাদের কোনো কাজে লাগে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আপনারা জানালেও ভালো লাগবে, না জানালেও ভালো লাগবে। আবারও একবার বলছি, এর পরেও ক্লাস 1-এর সিলেবাস, কোয়েশ্চেনের প্যাটার্ন এসব নিয়ে যদি কারুর কোনো প্রশ্ন থাকে আপনাদের, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8370700688 এই নাম্বারে আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেই নাম আর অ্যাড্রেস টাইপ করে আপনার জিজ্ঞাসাটা জানাবেন আমার কাছে। আমি নিশ্চয়ই হয় কল করে অথবা হোয়াটসঅ্যাপের মারফত আপনাদের উত্তর দিয়ে দেব। আজ আসি, নমস্কার, ভবিষ্যতে আবার দেখা হবে।